আছি কারণ আজকে পুরো বাংলাদেশের তরুণরা আজকে রাজপথে তাদের অধিকার আদায়ে লড়াই করছে। এই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত লড়াই করতে গিয়ে আপনারা জানেন যে আজকেই 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক, এই ভিডিওটা শুরু করি। কারণ আজকে পুরো বাংলাদেশের তরুণরা আজকে রাজপথে তাদের অধিকার আদায়ে লড়াই করছে। এই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত লড়াই করতে গিয়ে আপনারা জানেন যে আজকেই 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে। কোথাও কোথাও বলছে 9 জন, কোথাও কোথাও বলছে 6 জন। তো ইতিমধ্যেই আমরা ডেইলি স্টারের এবং প্রথম আলোর সোর্স থেকে যেটা নিশ্চিত হয়েছি, আপনার ঢাকা কলেজের সামনে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, সিটি কলেজের সামনে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, অর্থাৎ ঢাকায় 2 জন, রংপুরে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী এবং এই আন্দোলনের একজন সমন্বয়ক, রংপুরের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, তিনি আপনার পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং চট্টগ্রামে 3 জন নিহত হয়েছেন। আরও বলছে যে চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, আরও অন্যান্য জায়গায় বলছে যে এরকম 2 একজন মারা গেছে। আমরা সোর্স নিশ্চিত না হওয়ার কারণে আমরা সেটা নিশ্চিত করে বলছি না, তবে 6 জন মৃত্যু হয়েছে এটি আমরা ডেইলি স্টার এবং প্রথম আলোর সংবাদ থেকে নিশ্চিত হয়েছি। আজকে এই একটি যৌক্তিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন কেন এই সহিংসতায় রূপ নিল, কোন প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হলো? একমাত্র বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী নব্য হিটলার শেখ হাসিনার কারণে আজকে এই শান্তিপূর্ণ আন্দোলন সহিংস আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ছাত্ররা বারবার বলেছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা মেধাবীদের মূল্যায়ন চাই। মেধাবীরা যেন বাংলাদেশে থাকতে পারে, তাদের মেধার মূল্যায়ন হয়, সেজন্যই এই কোটার যৌক্তিক একটা সংস্কারের আন্দোলন যেটি 2018 সালে আমরা করেছিলাম এবং সেটি একটি মীমাংসিত বিষয় ছিল। সেই মীমাংসিত বিষয়কে আদালতের ঘাড়ে বন্দুক রেখে নব্য হিটলার শেখ হাসিনা এবং তার দোসররা আজকে ছাত্র সমাজকে উস্কে দিয়েছিল, রাস্তায় নামিয়েছিল। কেন? তারা ভেবেছিল এই যে তাদের যে দেশ চালাতে যে ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি, লুটপাটের যে ফিরিস্তি গণমাধ্যমে আসা শুরু করছে, পুলিশ বাহিনীর পুলিশের প্রধান বেনজির, সেনাপ্রধান আজিজ, আসাদুজ্জামান, ডিআইজিরা, এই যে চোর চক্র এবং সিন্ডিকেটের যে তথ্য বের হয়ে আসছিল, তাতে স্বাভাবিকভাবেই সরকারের উপরে জনগণের একটা প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। এরই মধ্যে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি, দেশ বিক্রির চুক্তি, দেশের মধ্যে দিয়ে রেল লাইন নেওয়ার যে ষড়যন্ত্র এবং ভারতকে বাংলাদেশকে ইজারা দেওয়ার যে চক্রান্ত এবং চীনের সাথে পীড়িত করে যখন পাত্তা পাচ্ছিল না, ব্যর্থ চীন সফর, এই সমস্ত ইস্যুকে ঢাকার জন্য অনেকে বলছেন যে শেখ হাসিনা এই নাটক পাতিয়েছে এবং শেখ হাসিনার এই গোপাল ভাঁড়ের সভাসজ্জা, এই গোপাল ভাঁড়রা এই রঙ্গমঞ্চ তৈরি করেছিল যে ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করেছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবৈধ প্রধানমন্ত্রী ছাত্রদেরকে গণহারে রাজাকার বলেছে, তরুণদেরকে রাজাকার বলেছে। তরুণরা রাগে ক্ষোভে দুঃখে বলেছিল যে শেখ হাসিনা যদি আমাদেরকে রাজাকার বলে, এই রাজাকার এই দেশের সকল জনগণ। তাই তারা বলেছিল যে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? শেখ হাসিনা স্বৈরাচার। শেখ হাসিনা স্বৈরাচার এই তরুণদেরকে, মুক্তিযুদ্ধের এই প্রজন্মকে, আজকে স্বাধীনতা 53 বছরে আমরা অতিক্রম করছি, যেই বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের ভিত্তির উপরে দাঁড়িয়ে, সেই বাংলাদেশকে আজকে তরুণ প্রজন্মকে, গণতন্ত্রের পক্ষের শক্তি, মেধাবী প্রজন্মকে আজকে ফাঁসির শেখ হাসিনা এবং তার দোসররা রাজাকার বানাই আজকে একটা বৈপরীত্য তৈরি করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে যে যারা আন্দোলন করেছে তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, অবমাননা করেছে এবং এই শেখ হাসিনার গোপাল ভাঁড়ের সভাসদদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে আমরা 2018 সালের আন্দোলনকারীদের পক্ষ থেকে আজকে সারা এই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা নাগরিক প্রতিক্রিয়ার আয়োজন করেছিলাম।
জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখানে ওই বৈভব মুক্তিযোদ্ধা মঞ্চ সন্ত্রাসী সংগঠন, শেখ হাসিনা এবং ভারতের সরাসরি রয়েল ইন্ধনে পরিচালিত সংগঠন, এই সংগঠন আমাদের সেই 2019 সালেও ডাকসুতে হামলা চালিয়েছিল ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার কারণে। তাদেরকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ, সেফাতুল্লাহর ভাষায় জুতা লীগ, মুজা লীগ, সুতা লীগ এই প্রেস ক্লাবে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে হামলা করানোর জন্য। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, আমরা ওদের উস্কানিতে পা দেই নাই। পা দিলে হয়তো ওখানেও লাশ পড়তো, কারণ আমাদের ছাত্র যুবক তরুণরা তো টকবকে, তারা তো প্রতিরোধ করতে জানে, তারা পিছু হটতে জানে না। যতক্ষণ দেয় প্রাণ ততক্ষণ লড়াই করতে জানে। এবং তারা, আমরা আমাদের অফিসের সামনে আল রাজির পাশে আমরা এই প্রতিবাদ প্রোগ্রাম করেছি সেই সকাল 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। তারপরেই যখন আমরা শুনেছি যে আমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, এই নব্য হিটলারের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, মানুষের মনে ভয় ঢোকানোর জন্য, মানুষকে আতঙ্কিত করার জন্য রাস্তায় যেন কেউ না নামে, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদেরকে অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন আজকের প্রথম আলো, আজকের দেশ রূপান্তর, আজকের সমকাল, আমার কথা নয়, আজকের জাতীয় পত্র পত্রিকাগুলো সবাই দয়া করে সংগ্রহে রাখুন, কিনে রাখুন। টেলিভিশনের ফুটেজগুলো, ফেসবুকের ভিডিওগুলো পর্যালোচনা করে দেখুন যে কিভাবে সারা দেশের প্রশিক্ষিত সন্ত্রাসী অস্ত্রধারী গুন্ডাদেরকে ঢাকা সহ সারা দেশে শেখ হাসিনা লেলিয়ে দিয়েছিল। মতিউর রহমান রিন্টু প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী ছিলেন। তার বই আমার ফাঁসি চাই বই থেকে শুনেছি যে তিনি লাশের রাজনীতি পছন্দ করেন, তিনি রক্তের রাজনীতি পছন্দ করেন। আজকে মনে হচ্ছে তাই তিনি ক্ষমতায় থাকার জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে আজকে তিনি লাশ ফেলাচ্ছেন সারা দেশে, কেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে। গত এই তার 16 বছরের শাসনে 3500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের এই বিতর্কিত মামলায় গণজাগরণ মঞ্চ বসিয়ে ভারতের পৃষ্ঠপোষক অনেকে ফাঁসি দিয়েছে। খালেদা জিয়ার মতো মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। এইভাবে আজকে এই দেশে প্রতিপক্ষকে নির্মূল করার জন্য লাশের রাজনীতি, মামলার রাজনীতি, হামলার রাজনীতি শেখ হাসিনা কায়েম করেছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা সমাজ চলতে পারে না। আমরা বারবার আমাদের পুলিশ, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় বেতন হয়, আমাদের সামরিক বাহিনী, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন হয়তো এই নব্য হিটলারের সহযোগী কতিপয় ব্যক্তি, আজিজ বেনজিরদের মতো কতিপয় কুলাঙ্গার, কতিপয় দানব শেখ হাসিনা তৈরি করেছে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু বেশিরভাগ পুলিশ অফিসার, আর্মি অফিসার, আদালত, প্রশাসন জনগণের পক্ষে। এই যে আজকে ছাত্ররা আন্দোলন করছে, কারো ভাইগনা, কারো ভাই, কারো ভাতিজা, পুলিশের প্রতি, আপনার বিডিআরের প্রতি, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি হাত জোড়ে বিনয়ের সহিত অনুরোধ থাকবে, একটা গুলি আপনারা করবেন। আপনি কার দিকে গুলি করবেন, কার দিকে বন্দুক তাক করবেন, সবাই আপনার স্বজন। আওয়ামী লীগ ছাড়া এই দেশে যারা আছে তারা এই দেশের মানুষ না। গত 24 সালে বিরোধী দলের বর্জনের মুখে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট দল, যাদেরকে জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করে। 90 থেকে 95% জনগণ এই ফ্যাসিস্ট শক্তির পাতানো সাধারণ নির্বাচনে ভোট দিতে যায় নাই। মাত্র 5% প্রতিনিধিত্ব করছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আজকে এতটা ঘৃণার দলে পরিণত হয়েছে। কাজে এই 5%-এর পক্ষে দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করবেন না, বিজেপিকে কলঙ্কিত করবেন না, সামরিক বাহিনীকে কলঙ্কিত করবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাব, অবশ্যই দেশের এই পরিস্থিতি নিয়ে সামরিক বাহিনীকে ভাবতে হবে, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেশ রক্ষার চিন্তা করতে হবে, পুলিশ বাহিনীকে ভাবতে হবে, প্রধান বিচারপতি সব বিচার বিভাগকে ভাবতে হবে, পুরো প্রশাসনকে ভাবতে হবে। এইভাবে একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে দেশ চলতে পারে না। এইভাবে একটা দেশের সরকার তার সমর্থকদেরকে অস্ত্র হাতে তুলে দেবে, রামদাও দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত করবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লাশ ফালাবে, চট্টগ্রামে লাশ ফালাবে, নারীদের কাপড় চেরবে, শ্রেয়তা হানি করবে, মানুষকে কুপিয়ে রাস্তায় মারবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আজকে আমরা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সমস্ত প্রশাসনকে আহ্বান জানাবো, প্রয়োজনে আপনারা ক্ষমতা নেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বন্দী করুন, জনগণের জন্য কাজ করুন। 1/11-এর সময় আমরা দেখেছিলাম এই ফ্যাসিস্ট শেখ হাসিনার চক্রান্ত এবং ষড়যন্ত্রেই একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল।
আওয়ামী লীগ মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিল। সেই সময় অফিসাররা, সামরিক বাহিনীর কর্মকর্তারা মিটিং করেছিল, দেশ এইভাবে চলতে পারে না, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে নষ্ট হচ্ছে। তারা রাষ্ট্রপতির সাথে আলাপ আলোচনা করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তখন এই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছিলেন। আজকে তার চেয়ে জঘন্য পরিস্থিতি। সেই সময় একজন দুইজন মারা গেছিল, আজকে ছাত্র যুবক তরুণ তরতাজা 6টি প্রাণ আজকে ঝরে গেল। গতকালকে অনেকে বলছে 2টা না 3টা, আমরা ক্রস চেক করতে পারিনি। যেহেতু আজকে একদিনে 6 জন মারা গিয়েছে, আরো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে। এমনকি আমাদের যে সমস্ত ভাই বোনদেরকে আমরা হসপিটালে ভর্তি করছি, সাংবাদিকদেরকে বলবো আপনারা খবর নিন। ঢাকা কলেজের সমন্বয়ক নাজমুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সম্রাট, আরো আপনার বদরুন্নেসার সমন্বয়ক,